আসসালামু আলাইকুম। 24-এ বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী সরকারের মধ্যে আপনার সরকারের সময়ে কোটা বিরোধী আন্দোলনটা পরে যে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, এটার মধ্যে অনেক মানুষই, লক্ষ লক্ষ মানুষ, তারা আন্তরিকভাবেই তারা সেখানে গেছে। কারণ শেখ হাসিনা সরকারের শেষ সময়টা, মানে শেষ কয়েক বছর বিশেষ করে একদমই ভালো কাটছিল না মানুষের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেক পিতামাতা এমনও আছে দেখেছি যে বাবা মা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ ঘরের মানুষ, তার সন্তান চলে গেছে শেখ হাসিনা বিরোধী আন্দোলন এবং বুকে রক্ত দিতে গেছে, মরে যাব। এবং বাপ মা বলেছে, বাপ মার কথা শুনে নাই, না শুনে বলেছে মরলে মরে যাব, আমার বন্ধু বান্ধবরা মরছে, এরকম ছিল। কিন্তু সত্যিকার অর্থে যারা প্রাণ দেওয়ার মুডে ছিল, জান দেওয়ার মুডে ছিল, মানে এটা ওই বয়সে একটা ইমোশন, এটা 90 আমাদেরও ছিল। সত্যিকার অর্থে আমরা এটা ফিল করি। 90 এরশাদ বিরোধী আন্দোলনের শেষ সময়টায় যখন নেমেছি, আমরা একটা মফস্বল শহরে আন্দোলন করতাম, এই রেলের ইঞ্জিন জ্বালিয়ে দিতে হবে, রেল ভেঙে ফেলতে হবে, রেলের লাইন তুলে ফেলতে হবে, পুলিশ আসতেছে, পুলিশ আসলে গুলি করবে, গুলি করলে মারাও যেতে পারে, এরকম ছিল। এরকম ইমোশনটা ওই বয়সে কাজ করে। কিন্তু ওই ইমোশনের যে জাতিগোষ্ঠী, মানে যে গ্রুপ, যেই লক্ষ লক্ষ মানুষ, এরা শেখ হাসিনার পতন হয়েছে, ওকে ঠিক আছে, দেশে একটা ইলেকশন হবে, আবার একটা নতুন সরকার আসবে, এই মোডে তারা ঘরে ফিরে গেছে। কিন্তু সেইটার পরে ওই যে যারা এই মানুষজনকে নানানভাবে বুঝিয়েছে ওই তাৎক্ষণিক সময়টা, আরে শেখ হাসিনা সরকার এই হয়েছে সেই হয়েছে, কোটা বিরোধী আন্দোলনে আসো, এবং নিজেদের চেহারাটা ঢেকে রেখেছে। এই আন্দোলন তো মূলত জামাতে ইসলামী এবং জামাতে ইসলামীর আড়ালে জামাতের যারা মেকানিজম করেন তাদের গোছানো আন্দোলন। তো এরা কেউ সামনে আসেনি, জামাতের কেউ সামনে আসেনি, কেউ বুঝতেও দেয়নি যে এটা জামাতের ডিজাইন করা আন্দোলন। এই ডিজাইনের পরে কি কি হবে, কে তত্ত্বাবধায়ক সরকার হবে, ইউনুস আসবে, এখানে ইউনুসরা টাকা ঢেলেছে, বিভিন্ন জায়গায় কিনে ফেলেছে মানুষকে, এগুলো বুঝতে দেয়নি, রূপটা ঢেকে রেখেছিল। তারা এসে হঠাৎ করে, যারা ওই আন্দোলনে বুকে রক্ত দেওয়া মুডে, তারা কেউ ছিল না রাজপথে, এরা এবং এদের পালিত সন্তানরা এসে বলা শুরু করলো আমরা এবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে ফেলেছি, এবং আগের যে মুক্তিযুদ্ধ ছিল 71-এ, এটা বাদ, এটা আর গ্রহণ করা যায় না। বিএনপি বলেছিল আইন কাছে পায়, বিএনপি ওই ডিপ মাস্টার প্ল্যানটাতেও ছিল না, মাস্টার মাইন্ডের অংশও তারা না। আবার কোনোভাবেই তারা মুক্তিযুদ্ধ ছেড়ে আসবে, মুক্তিযুদ্ধ ছেড়ে আসলে বিএনপির অস্তিত্ব থাকে না, মুক্তিযুদ্ধ ছেড়ে আসলে বিএনপির জামাতে চলে যেতে হয়। ফলে মুক্তিযুদ্ধ বিরোধী অনেক কর্মকাণ্ড ইউনূস সরকারের সময়, মানে ওই মেটিকুলাস ডিজাইনে যারা দেশ চালিয়েছে, ডিজাইনের পার্ট যে মাথাগুলো 18 মাস দেশ চালিয়েছে, এরা যখন মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ড করেছে, একের পর এক মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, লাঞ্ছিত করেছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, স্মৃতিস্তম্ভ এগুলো ভেঙে ফেলেছে, বিএনপি সেটা কিন্তু হজম করে নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এসে নির্বাচনী বৈতরণী পার করতে গিয়ে বিএনপির মনে হয়েছে যে এবার তো না, এবার যদি মুক্তিযুদ্ধের কথা না বলি তাহলে আমাদের অস্তিত্ব ধরে টান। ফলে তারা মুক্তিযুদ্ধের কথা বলছে, এবং এখন সরকার টিকিয়ে রাখতে গেলে, সরকারকে সঠিক শক্তিশালী জায়গায় রাখতে গেলে তার এটার বিকল্প নেই। যে কারণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বোধহয় এখন বলছেন যে 24-কে স্বাধীনতার সমান করলে বিপর্যয় হবে। এইটা এতদিন বিএনপির কেউ স্পষ্টভাবে বলে নাই, তারা অনেকটা ধরি মাছ নাছুই পানি স্টাইলে চলেছে। কি বলেছে, বাংলাদেশে স্বাধীনতা একবারই এসেছে, এর আগেও আসেনি, পরেও আসবে না, বলেন তিনি। 24-এর গণ আন্দোলনের সঙ্গে স্বাধীনতাকে সমান করে ফেললে তা বড় বিপর্যয়ের কারণ হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা একবারই এসেছে, এর আগেও আসেনি, এর পরেও আসবে না। এই স্বাধীনতার পর আমাদের যে রাজনৈতিক অর্জনগুলো, সেখানে অনেক অর্জন আমাদের আছে। এই কথাটা আমরা এতদিন যে কথাটা বলে এসেছি, সেই কথাটাই এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে এইবার মুখ খুলে, বুক থেকে পুরো কথাটা বের করে বলতে পারছি যে 90-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের বড় একটা অর্জন, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা ফেসিবাদের পতন ঘটিয়েছি। আমাদের বড় একটা অর্জন, নিঃসন্দেহে স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা করি, স্মরণ করি। তাই বলে এই অর্জনগুলোর সঙ্গে আমরা যদি স্বাধীনতাকে সমান তালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়। এই যে বিএনপি এখন বাধ্য হচ্ছে না বলতে যে স্বাধীনতার সমান আর কিছুই হতে পারে না, মুক্তিযুদ্ধের শহীদ, মুক্তিযুদ্ধের স্মৃতির সাথে কিছুই হতে পারে না। আপনাদেরকে আমি খেয়াল করে দিই, দেখেন, লক্ষ্য করবেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বেজে উঠলে জামাত এনসিপি এরা দাঁড়ায় না।
এনসিপি ওয়ালারা জামাতের পেছনে শহীদ মিনারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে যায়। বাংলাদেশে এই জামাতে ইসলামী তাদের কোনো দলীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বাজায় না। একইভাবে এনসিপি এবং জামাতে ইসলামী তাদের যত প্রোগ্রাম হয় দেখবেন ওই প্রোগ্রামে তারা 24-এর শহীদ বা 24-এর শহীদ পরিবার ওইটাকে যে প্রায়োরিটি দেয়, এর কাছাকাছি প্রায়োরিটিও মুক্তিযুদ্ধের শহীদ পরিবার দূরের কথা, মুক্তিযোদ্ধা জীবন্ত কিংবদন্তি যারা আছেন তাদেরকে পারতে আমন্ত্রণই জানায় না। আর আমন্ত্রণ জানালেও তারা যাবেন কিনা বিষয় আছে, কিন্তু আমন্ত্রণ জানায় না। আমি এখন পর্যন্ত জামাত ইসলামী এবং এনসিপির কোনো অনুষ্ঠানে দেখি নাই যে আমাদের কোনো মুক্তিযোদ্ধাকে তারা সম্মান শ্রদ্ধা জানিয়েছে। ফলে মুক্তিযোদ্ধাদের এখন কোনো অভিভাবক নাই। বিএনপি একেবারে সবেধন নীলমণি, একটা ন্যূনতম আশ্রয়ের জায়গা। বিএনপি অনেকদিন পরে এসে বোধহয় বুঝতে পারছে আর ক্ষমতার যে সমীকরণ চলছে, ক্ষমতা তো শুধু পেলেই হয় না, ক্ষমতা ধরে রাখতে হয়। সেই সমীকরণে বিএনপি বোধহয় এখন খুব স্পষ্ট বুঝছে যে মুক্তিযোদ্ধাদের সঠিক মর্যাদা না দিলে খুব একটা সহজ হবে না, মসৃণ হবে না পথ। এবং আমরা অপেক্ষা করব যতগুলো স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হয়েছে এবং যতগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের যেসব রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদের নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে, বিএনপি সত্যিকার অর্থে মনে প্রাণে যদি 24-কে 24-এর জায়গায় রেখে 90-কে 90-এর জায়গায় রেখে মুক্তিযুদ্ধকে সম্মান দেয় নতুন করে, তাহলে এই বিষয়টা বোধহয় খোলাসা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।